ভয়ে ভয়ে বাসায় ঢুকছি, না জানি আজ কপালে কোন দুঃখ আছে। যেই না চুপি চুপি লিভিং রুম ক্রস করে সিঁড়িতে পা দেব, অমনি পিছন থেকে ডাক পড়লো। আখি, মুহূর্তেই যেন থমকে গেলাম। ভয়ে রীতিমতন হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। বুকে ফু দিয়ে পিছনে ফিরলাম, অমনি গালের উপর ঠাস। ভাইয়া, মারলে কেন? অমনি আবার ডান গালে আর একটা চড় পড়লো। আজ ভাইয়া রেগে চিৎকার করে বলে উঠল, কোন সাহসে আজকে তুই আবার স্কুল বাঙ্ক করেছিস? স্কুলে যাওয়ার নাম দিয়ে এসব করতে চাস? তুই কি ভেবেছিস তোর কোনো খবর আমার কাছে আসবে না? চেইনের 2 দিন সিঙ্গাপুর ছিলাম, অমনি পাকনা গজিয়েছে। আজ ভাইয়া ধমকানো আর চিল্লানিতে আমার রীতিমতন কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। কি হলো, কথা বলছিস না কেন? আমার দু ভাও ঝাঁকাতে ঝাঁকাতে বলতে থাকে। ব্যথায় আমি এবার জোরে জোরে কান্না করে দিলাম, কিন্তু এতে আজ ভাইয়ার কোনো হুঁশ নেই। হঠাৎ আজ ভাইয়া আমার গাল চেপে ধরে আর চিল্লিয়ে দাঁতের দাঁত খিচিয়ে বলতে থাকে, তোর নিঃশ্বাসটুকু আমার নখ দর্পণে। নেক্সট টাইম যদি এ ধরনের কাজ করেছিস তো মনে রাখিস, আমার থেকে খারাপ আর কেউ হবে না। বলেই আমাকে ধাক্কা মেরে উপরে চলে গেল। ভাবতেন এসব কি হচ্ছে। চলুন একটু পিছন থেকে ঘুরে আসি। আমি আঁখি আজমির নুরা। মধ্যবিত্ত পরিবারে আমার জন্ম। আমরা এক ভাই এক বোন। আমার ভাই আমার থেকে 13 মাসের ছোট। আমার ভাইয়ের নাম আদিব রহমান, বাবা মোহাম্মদ হাসান রহমান, মা মিসেস নুরি রহমান। কিন্তু আমি ছোটবেলা থেকেই খালামণির বাসায় থাকছি, বিকজ আমি যে স্কুলে পড়াশোনা করি ওটা আমাদের বাসা থেকে অনেকটা দূরে, কিন্তু খালামণিদের বাসার একদম কাছে। হেঁটে গেলে সর্বোচ্চ 3 মিনিট সময় লাগে। আর সেই সুবাদে আমার খালামণির বাসায় থাকছি। আমি এবার ক্লাস 9-এ পড়ি। আর এতক্ষণ যে আয়াজ নামক ঘূর্ণিঝড় আমার উপর দিয়ে গেল, তিনি হচ্ছেন মিস্টার আলতাফ চৌধুরী আর মিসেস রেজিনা চৌধুরীর দ্বিতীয় সন্তান আরহাম চৌধুরী আয়াজ। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একমাত্র উত্তরাধিকারী। উচ্চতা 6 ফুট, দেখতে মাশাআল্লাহ, যাকে বলে হাজারো মেয়েদের ক্রাশ। বড় মেয়ে আরিফা চৌধুরী, সে এখন বিবাহিত। আর ছোট মেয়ে আজিজা চৌধুরী, এবার অনার্স প্রথম বর্ষের ছাত্রী। আজকে যখন স্কুলে যাচ্ছিলাম তখনই মাঝপথে দেখি আমার সব ফ্রেন্ডরা স্কুলে উল্টো দিকে এগিয়ে আসছে। আমার 5 ফ্রেন্ডস, সাদিয়া, আরোহী, বৃষ্টি, রিয়া আর আমি। তো আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম, কিরে তোরা সবকটা এদিকে কই যাচ্ছিস? স্কুল তো ওই দিকে, এদিকে কি? তখনই বৃষ্টি বলে উঠল, কি মেলায় যাচ্ছিস, তাও আবার স্কুল বাঙ্ক করে? বোন রে, তবু বুকে ফাটা আছে, বলতেই হয়। তখনই আরোহী বলে ওঠে, কেন রে আখি, এমন ভাবে বলছিস, মনে হচ্ছে তুই যাবি না। জি যাবো না আমি, তোরা যা। কেন যাবি না? এমন ভান করছিস মনে হয় কিছুই জানিস না। আমার প্রাণভোমরা যে কার হাতে জানিস না নাকি? যদি আয়াজ ভাইয়া শোনে আমি স্কুল বাঙ্ক করে মেলায় গেছি, বুঝতে পারছিস আমার কি হাল হবে। তৎক্ষণাৎ প্রিয়া বলে উঠল, কেন রে আখি, তুই না বললি তোর ভাইয়া বিজনেসের কাজে সিঙ্গাপুর গিয়েছে? তাহলে কিসের ভয়? সে না হয় বাইরে গেছে, কিন্তু আমার পিছনে লাগিয়ে দেওয়া সিসি ক্যামেরাগুলো তো আর বিদেশে যায়নি। দেখবি ঠিকই কানে মেলায় যাওয়ার কথা পৌঁছে গেছে। আর ভাইয়া আজকেই ফিরবে। বাবা গো বাবা, আমি তো এত রিস্ক নিতে পারবো না। তোরাই যা, আমি গেলাম। অমনি সাদিয়া আমার হাত চেপে ধরলো আর বলল, আরে ধুর, কিছুই হবে না, চল তো আমাদের সাথে। বলতে গেলে এক প্রকার আমাকে জোর করে নিয়ে যেতে লাগলো। আসলে মনে মনে আমার ভীষণ যেতে ইচ্ছা করছিল, কারণ বছরে একবারই মেলাটা বসবে আমাদের স্কুলের পাশে। সবাই যায়। এরপরের ঘটনা তো আপনারা জানেনই। বর্তমানে খালামণি দৌড়িয়ে আমার কাছে আসলো। আসলে এতক্ষণ আসার সাহস পাচ্ছিল না, কারণ আয়াজ ভাইয়ের রাগ সম্পর্কে সবার জানা আছে। আর বিষয়টা আমাকে নিয়ে হলে তো আর কোনো কথাই নেই। আমি খালামণিকে জড়িয়ে কান্না করতে করতে উপরে চলে গেলাম। দরজা বন্ধ করে কান্না করতে লাগলাম। কাঁদতে কাঁদতে কখন যে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল টেরই পাইনি। আর ভাবতে থাকি, আয়াজ নামক প্যারা যেদিন থেকে আমার লাইফে এসেছে সেদিন থেকে জীবনটা তেনা তেনা হয়ে গেছে। 24 ঘন্টা আতঙ্কের মধ্যে থাকতে হয়। কখন কোন সময় আমার উপর অ্যাটাক হয় নিজেও বলতে পারি না। মাঝে মাঝে নিজেকে মনে হয় আমি একটা রোবট। আয়াজ ভাই আমাকে যেভাবে নাচাচ্ছে আমি সেভাবেই নাচছি। এইসব ভাবতে ভাবতে একসময় ওইভাবে স্কুল ইউনিফর্মে বিছানায় ঘুমিয়ে পড়ি। রাতে সবাই যখন ডিনার করতে যায় তখন আয়াজ ভাইয়া খেয়াল করে সবাই আছে, শুধু আমি নেই। আম্মু, টেবিলে সবাইকে দেখছে, আঁকি কোথায়? ওকে দেখছে না যে? দেখবি কিভাবে?
সেই চোখ কি তোর আছে? হঠাৎ বিকেলের কথা মনে পড়ে যায় ও শিট। মনে মনে, কিন্তু পরক্ষণে ভাবলো না, যা হয়েছে ঠিক হয়েছে, নয়তো ছেড়ে দিলে একই কাজ আবারও করতে গেলে আজকের দিনের কথাটা ভাববে। কারণ যে যুগ এসেছে, কিভাবে একা মেলায় যায়, যদি কিছু হয়ে যেত। আর কিছুই ভাবতে পারল না। চুপচাপ খাবার শেষ করে এক প্লেট খাবার বেড়ে নিয়ে ওপরে চলে গেল। পেছন থেকে রোজিনা চৌধুরী মুচকি হাসলো। পাগল একটা। উপর উঠে দেখলাম ভেতর থেকে দরজা আটকানো। আমি কিছুক্ষণ দরজা ধাক্কালাম, কিন্তু না, কোনো আওয়াজই আসছে না। আঁখি আঁখি বলে জোরে জোরে ডাকতে লাগলাম, কিন্তু কোনো সারা শব্দ নেই। কি হলো মেয়েটার? পরক্ষণে মনে পড়ল ওর তো ডুপ্লিকেট চাবি আছে। সে রুম থেকে চাবি এনে রুমে ঢুকে দেখে রুমটা অন্ধকারে ছেয়ে আছে। আলো চালিয়ে দেখলো খাটের উপর ছোট্ট একটা পরী গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। আয়াস হাতের খাবারের প্লেটটি টেবিলের ওপর রেখে খাটের ওর পাশে বসলো। দেখলো গাল দুটো লাল হয়ে ফুলের টমেটো হয়ে আছে, চোখের কোণে পানি জমে আছে। দেখেই বোঝা যাচ্ছে অনেকক্ষণ কেঁদেছে। আয়াজ আঁখি গালের ওপর ছোট্ট একটা চুমু এঁকে দিল। মাথার ওপর হাত বুলিয়ে আস্তে আস্তে ডাকতে লাগলো, আঁখি, আয় আঁখি। আমি চোখ খুলে দেখি আয়াজ ভাইয়া। ভয়ে এক লাফে উঠে বসি। আয়াজ ভাইয়ার চোখ লাল করে বলে উঠল, কি হলো? এভাবে ইউনিফর্ম চেঞ্জ না করে ঘুমোচ্ছিস কেন? যা ওঠ, এখনো ফ্রেশ হয়ে আয়। আমি ভয়ে এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে বুকে ফু দিতে লাগলাম। পিছনে তাকালে হয়তো দেখতে পেতাম কেউ একজন আমার ব্যাং লাভ দৌড়ানো দেখে মিটিমিটি হাসছে। আমি ফ্রেশ হয়ে ভয়ে ভয়ে আয়াজ ভাইয়ার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আয়াজ ভাইয়া ভ্রু কুচকে আমাকে বলল, ওভাবে কি ওখানে দাঁড়িয়ে থাকবে, নাকি এখানে খাটে এসে বসবে? আমি ধীরে ধীরে খাটের উপরে গিয়ে বসলাম। ভাইয়াকে দেখলাম টেবিল থেকে প্লেটটি নিয়ে ভাত মাখিয়ে আমার মুখের সামনে ধরলো। আমি চুপটি করে আছি দেখে আয়াজ ভাইয়া দিল এক ধমক। আমিও ধমকে মুখে খাবার তুলে নিলাম। আয়াজ ভাই আমাকে খাইয়ে দিয়ে ডেস্ক থেকে অয়েন্টমেন্ট নিয়ে আমার গালে লাগিয়ে দিল। আমাকে বিছানায় শুয়ে দিয়ে গায়ের চাদর টেনে দিয়ে আস্তে আস্তে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আমিও আরামে চোখ বন্ধ করে নিলাম। একসময় ঘুমিয়ে পড়লাম। আমাকে ঘুমিয়ে পড়তে দেখে কপালে চুমু দিয়ে লাইটটা অফ করে দিয়ে দরজা চাপিয়ে বেরিয়ে গেল। সকালে ঘুমের মধ্যে এক ঝাঁকুনিতে চোখ দুটো আর এক রাখতে পারলাম না। চোখ মেলে দেখলাম আজি বাবু ডাকছে। উফ আপু, দিলে তো সাদের ঘুমটা 12টা বাজিয়ে। এত সকাল সকাল ডাকতে হবে তোমায়? তোমার এই রোজ রোজ ডাকেনির জন্য আমি একটা দিনও শান্তিতে ঘুমাতে পারি না। ধ্যাত। আফিসা আপু আমার কান ধরে বলে উঠল, তবে রে, তোর ঘুমের ডিস্টার্ব আমি করি নাকি উপকার করি? কটা বাজে জানিস? কেন, কটা? প্রত্যেক দিন যে 5টায় ডেকে দাও, নিশ্চয়ই 5টা। জি না, এখন বাজে 7টা। কি 7টা মানে কি? তুমি আমাকে এখন ডাকলা? আজকে তো সকালে নামাজ কাজা হয়ে গেল, এখন কি হবে? আজ ভাই তো আজকে গুনে গুনে 2 বেদ দিবে। আজিবা আপু বলে উঠল, হ্যাঁ, খালি তুই একা বকা খাবি নাকি? আমারও তো কাজা, আমিও আজকে ভাইয়ার কাছে বকা খাবো। শুধু বকায় তো, মার তো আর দেবে না, আমাকে তো মারবে। তুই ছোট যে, তাই তোকে মারবে। আমার মতো বড় হ, মায়েরও আর খাবি না। আপু তুমি আমার সাথে মজা করছো? মুখ ফুলিয়ে বলে উঠলাম। আপু হাহা করে হেসে উঠল। হাসে থামিয়ে আপু বলল, আর বলিস না, কালকে মোবাইল টিপতে টিপতে রাত 2টো বেজে গিয়েছিল, টেরই পাইনি, তাই ইয়ার ভোরে আর জাগতে পারিনি। ও আপনাদের তো বলাই হয়নি, আসলে খালামণির বাসায় সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হয়, নয়তো আয়াজ ভাইয়া ভীষণ রেগে যায়। ভাইয়ার মতে খালি দুনিয়ায় পিছন ছুটলে হবে না, আল্লাহকেও ডাকতে হবে। আর আমি তো সেই ছোট্টবেলা থেকে এখানে আছি। পরিবারে যেহেতু সবার ছোট মেম্বার আমি, তাই আমার ক্ষেত্রে নিয়মটা একটু ভিন্ন। মানে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 2 বেদ, এবং একদিন কোরআন পাঠ না করলে 3 বেদ, একদম সেই ছোট্ট থেকে। যাই হোক, এবার উঠে নামাজ কাজা আদায় করে নিলাম। নিচে গেলাম, সবাই ব্রেকফাস্ট করে নিলাম। ড্রয়িং রুমে বসে বসে টিভি দেখছি, কারণ আজকে ফ্রাইডে, স্কুল অফ, তাই কোনো কাজ নেই। কি আর করব, কারণ এখন বাজেই 8টা, আর একটু বেলা হলেই মাঠে খেলতে যেতে পারতাম। সো টিভি দেখা ছাড়ার কোনো কাজ নেই। তখনই দেখে পাশে আয়াজ ভাইয়া নিউজ পেপার নিয়ে বসেছে আর মনোযোগ দিয়ে পেপার পড়ছে। পেপার শেষ হতে আমাকে আস্ক করে বসলো, কি রে, কোনো পড়াশোনা নেই?
হলিডে বলে কি আজকে পড়াশোনা অফ নাকি? চোখ লাল করে বলে উঠল, বই খাতা নিয়ে রুমে আয়। এবার আমার কেঁদে দিতে মন চাচ্ছে, চোখের পানি টলমলো করছে। অসহায় চোখে খালামণির দিকে তাকালাম। খালামণি পরম মমতায় আমাকে জড়িয়ে ধরল আর বলল, কি হয়েছে মামনি? আদর পেয়ে আমি এবার কেঁদেই দিলাম আর বললাম, তোমার ছেলেটা খুব পচা, সারাক্ষণ খালি রুলস আর রুলস, ভালো লাগে না। রোজিনা চৌধুরীও আর কি বলবে, কারণ ছেলেটা যে একরোখা, যা বোঝে একটাই। অমনি ওপর থেকে চিল্লানির আওয়াজ আসলো।